আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। শুভ সকাল। বাংলাদেশ ফুটবল লাইভ কর্তৃক আজকের যে বিএফএল টক শো অনুষ্ঠিত হচ্ছে সাব চ্যাম্পিয়নশিপের। আপনারা জানেন আজকে আমাদের বাংলাদেশ ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশ ফুটবলের জন্য একটি বিশেষ দিন। কেননা আমরা অলমোস্ট 20 ইয়ার্স পর আমরা সাপের ফাইনালের দ্বারপ্রান্তে রয়েছি। জানেন যে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে কুয়েত। আজকে বিকাল 3:30 ঘটিকায় বাংলাদেশ সময় ভারতের বেঙ্গালুরুর স্টেডিয়ামে কুয়েতকে আতিথ্য দিবে বাংলাদেশ। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি আরো মানুষজন আমাদের লাইভে আসুক। আমরা ধীরে ধীরে ম্যাচ নিয়ে আমাদের যে পর্যালোচনা বা আলোচনা করব, সেখানে আরো বিস্তারিত আলাপ আলোচনা হবে। আমাদের সাথে আমাদের কোএডমিন ফাহিম মকবুল রহমান যুক্ত রয়েছেন, আরেক কোএডমিন পারভেজ হাসান তরু। আমরা আশা করছি টক শোতে আপনাদের জন্য একটি সারপ্রাইজ রাখার জন্য হয়তোবা আমাদের সাথে জাতীয় দলের কোনো এক সাবেক প্লেয়ার যুক্ত হতে পারেন। আশা করছি লাইভ শোটি আপনারা এনজয় করবেন। ফাহিম ভাই, আজকের ম্যাচ নিয়ে আপনার যে প্রত্যাশা আকাঙ্ক্ষা কি অবস্থা আপনার? ফাহিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আজকে বাংলাদেশ দুপুর 3:30টায় কুয়েতের সাথে হ্যাঁ, প্রথম সেমিফাইনাল খেলতে নামবে। বাংলাদেশ 18 বছর পর সম্ভবত, সরি 14 বছর পর, হ্যাঁ, আমরা 14 লাস্ট বছর 2005-এ। 14 বছর সরি, পর আমরা সেমিফাইনালে হ্যাঁ, সেমিফাইনালে খেলেছি সেমিতে। এবং আহ, সর্বশেষ সেমিতে জিতেছি 18 বছর আগে। 18 বছর আগে আমরা 2005 সালে লাস্ট ফাইনাল খেলেছি। 2005। সাফের সাফের সেমিতে ওঠা আসলে আমাদের জন্য, আমরা আসলে খুব আনন্দ করছি যে সেমিতে উঠছি, সবাই খুব খুশি। কিন্তু আসলে সাফের সেমিতে ওঠা আমাদের জন্য খুব কঠিন কোনো ব্যাপার কখনোই ছিল না। আমরা সব সময় দেখা যেত যে গ্রুপ গ্রুপ পর্বে শেষ ম্যাচে এসে হয় একটা লাস্ট মুহূর্তে গোল খেয়ে বা লাস্ট মুহূর্তে হেরে গিয়ে আমরা বাদ পড়ে যেতাম। কিন্তু কখনোই জিনিসটা যে খুব কঠিন ছিল আমাদের জন্য সাফের সেমিতে ওঠা, এমনটা কিন্তু না। তবু আমরা গত 14 বছর সাফের সেমিতে উঠতে পারিনি। তো বলা যেতে পারে যে একটা ফাড়া কাটলো, ফুটবলাররা সেটা বলতেছে, যেটা ফাড়া কেটে গেল সাফের সেমিতে উঠতে পেরে। তো আজকে কুয়েতের সাথে খেলা। আমরা জানি যে কুয়েত এই গ্রুপের চ্যাম্পিয়ন টিম হিসেবে সেমিতে এসেছে এবং বলা যেতে পারে যে এবারে সাফে যতগুলো টিম আছে সবগুলোর মধ্যে কুয়েত সবচেয়ে স্ট্রং টিম। যদিও র্যাঙ্কিং এ কুয়েত ভারত বা লেবাননের থেকে পিছিয়ে, কিন্তু কুয়েত সবচেয়ে স্ট্রং টিম এখানে। তো বাংলাদেশের জন্য নিশ্চিত আজকের ম্যাচটা খুবই কঠিন হবে। তো আশা তো করবো যেন বাংলাদেশ জিতে এবং সেমিফাইনালে যায়, এটা সবাই আশা করছে বাংলাদেশের। কিন্তু আজকের ম্যাচটা আসলেই খুবই কঠিন হবে এবং 50-50 ম্যাচ বলা যাবে না, এটা হচ্ছে 60-40 ম্যাচ হবে। কুয়েত এগিয়ে আচ্ছা থাকবে ফাহিম ভাই, শুরু থেকে। ফাহিম ভাই, আমি একটু আপনাকে থামাচ্ছি। আহ, গতকালকে সংবাদ সম্মেলনে আমাদের কোচ হেভিয়ার ক্যাবরেরা বলেছেন যে ম্যাচটি 50-50 হতে চলেছে, কেননা বাংলাদেশ ছাড় দিয়ে কথা বলবে না। আপনি জানেন বাংলাদেশ ভারত এবং কুয়েতের ম্যাচটা কিন্তু পর্যবেক্ষণ করেছে দলের সকলে, কিন্তু ভিডিওতে কুয়েতের যে শক্তি বা দুর্বলতা এগুলো নিয়ে কিন্তু আপনারা ফাইন্ড আউট করার চেষ্টা করেছে। সেখান থেকে কিন্তু কোচ গতকালকে যে কথা জানিয়েছে বাংলাদেশ, যে আজকের ম্যাচটা 50-50 হতে চলেছে এবং আমরা ম্যাচ জয়ের জন্য খেলবো। হচ্ছে কুয়েত আমরা দেখেছি সাফের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ভারতের সাথে অলমোস্ট লাস্ট ম্যাচটা যেটা ছিল ভারতের সাথে অলমোস্ট হেরে যাচ্ছিল, শেষ মুহূর্তে ভারত গোল কনসিড করে ম্যাচ ড্র করেছে। আপনার কি মনে হয়, আপনার যে পয়েন্ট বলেছেন যে সাফে আমরা সেমিতে ওঠা আসলে খুবই একটা বড় ব্যাপার কিনা? না, আসলে সাফের অন্যান্য দলগুলো যদি আমরা দেখি, আমরা কিন্তু লাস্ট কাপাল অফ ইয়ার্স গত সাফও আমরা ভারতের সাথে 1-1 গোলে ড্র করেছিলাম। সরি, 2021-এ, যেটা মালদ্বীপে হয়েছিল। তো ওই ক্ষেত্রে যদি বলি তাহলে সাফের যে দেশ রয়েছে বা আমাদের যে প্রতিপক্ষ ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, তাদের তাদের সাথে কিন্তু আমাদের খেলোয়াড়দের এই যে সমমানের প্রতিদ্বন্দ্বিতা, এটা কিন্তু আমরা বছরের পর বছর দেখেই যাচ্ছি। হয়তোবা ভারত আমাদের চেয়ে র্যাঙ্কিং অনেক উপরে বা অন্যান্য দলগুলো র্যাঙ্কিং এ আমাদের চেয়ে
আরো বেটার পজিশনে রয়েছে। বাট আমার কাছে মনে হয় আমরা সাফের যে টিম রয়েছে তাদের প্লেয়ারের সাথে আমাদের যে প্লেয়ার তাদের স্কিল বলেন বা খেলা বলেন, খেলার ধরন বলেন, আমি মনে করি খুব একটা দূরত্ব বা ব্যবধান কিন্তু আমাদের মধ্যে নেই। আমরা হয়তোবা বিগত কয়েক বছর সাপে তেমন একটা ভালো ফলাফল আমরা করতে পারছি না, বা সেমিতে আমরা খেলতে পারিনি। বাট সেমিতে খেলাটা অ্যাকচুয়ালি এটা খুব একটা বড় বিষয় না। যদিও বর্তমান প্রেক্ষাপটে আমাদের দলের যে অবস্থা, সেক্ষেত্রে আমি বলবো এই সাপের সেমিতে পৌঁছানোটাও অনেক টাফ সিচুয়েশন ছিল, যেটা থেকে বাংলাদেশ অনেকদিন দূরে ছিল। কিন্তু বাংলাদেশ এখন এটা এই এবারে আসরে এসে মেবি তারা পেরেছে, যেটা আসলে জন্য দেশের ফুটবলের জন্য একটা ভালো বার্তা আমি মনে করি। আহ, আজকের ম্যাচ নিয়ে আমরা যদি একটু কথা বলি, কুয়েত, তরুর কাছে আমি একটু চলে যেতে চাই। তরু, কি মনে হচ্ছে কুয়েত বাংলাদেশকে, গতকালকে কুয়েতের কোচ সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশকে, তিনি বাংলাদেশের খেলাগুলো তিনি দেখেছেন এবং বাংলাদেশ বেশ শক্তিশালী হিসেবেই সেমিতে এসেছে এবং যোগ্য দল হিসেবেই কিন্তু এসেছে। তো ওই ক্ষেত্রে বাংলাদেশের আজকের প্ল্যান বা কুয়েত বাংলাদেশকে কতটা আগ্রাসী মনোভাবে খেলতে পারে, তোমার কি ধারণা? ধন্যবাদ। তো আমার যেটা মনে হয় যে আহ, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে যে শাবাব আল খালিদি, কুয়েতের যে নাম্বার 9, সে কিন্তু ফক্স ইন দ্য বক্স। তো তার সে যখনই সুযোগ পাবে তখনই গোল করার চেষ্টা করবে। আর তার গোল করার যে রেকর্ড, এটা কিন্তু অনেক ভালো। সে ন্যাশনাল টিমের হয়ে 22 ম্যাচে 8 গোল করে ফেলছে এখন পর্যন্ত। আবার যদি আমরা তার লিগের গোলের রেকর্ডের দিকে যাই, সেখানেও সে 25 ম্যাচে প্রায় 18 গোল করেছে। তো তার যে গোল স্কোরিং এর এবিলিটি, এটা কিন্তু অনেক ভালো। তো যদি সে সুযোগ পায়, বাংলাদেশের ডিফেন্স ভেঙে সে কিন্তু গোল করে ফেলতে পারে। তো সাবাইব আল খালিদি বাংলাদেশের জন্য একটা বড় থ্রেট। তো তাকে আটকানো একটু আচ্ছা, টাফ হয়ে যাবে বাংলাদেশের জন্য। যদি বাংলাদেশের ডিফেন্স লাইন একটু ভুল করে ফেলে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য বড় বিপদ আসবে। আর আরেকটা প্লেয়ার আছে যে আচ্ছা, আব্দুল্লাহ আল বলুচি, ও হচ্ছে রাইট ব্যাক। সম্ভবত সে লাস্ট ম্যাচে স্টার্টিং করে নাই, বাট আজকে বাংলাদেশের ম্যাচে স্টার্টিং করতে পারে। তো তার যে অফ দা বল মুভমেন্ট, সেটা কিন্তু অনেক বেস্ট। সে খুবই চালাক এবং চতুরতার সাথে তার মুভমেন্ট গুলো করে। তো সে যে কোনো মুহূর্তে শট নিয়ে নিতে পারে। আর বাংলাদেশের যদি একটু ডিফেন্সে একটু দুর্বলতা দেখতে পারে, সে কিন্তু বল নিয়ে ঢুকে যাবে। তো তাকে আটকানো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হবে, কারণ রাইট। তো বাংলাদেশের ইসা ফয়সালের জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকবে তাকে আটকানো। তো তাকে যদি আটকানো যায়, তাহলে হচ্ছে যে যে রাইট তার যে বাংলাদেশের যে তার যে রাইট সাইডে দিয়ে যে আক্রমণ গুলো, সেগুলো যদি আটকাতে পারে, তাহলে একটা তাহলে একটা সম্ভাবনা আছে বাংলাদেশ ভালো কিছু করতে পারে। আর বাংলাদেশ আর কুয়েতের মধ্যে আমি মনে করি না খুব বেশি পার্থক্য আছে, যেহেতু বাংলাদেশ লেবাননের সাথে খুবই ভালো খেলেছে। তো লাস্ট 10 মিনিটের কথা বাদ দিলে বাংলাদেশ লেবাননের সাথে অনেক ভালো খেলেছে। তো সেই হিসাব করলে কিন্তু বাংলাদেশ কুয়েতকে হারাতে পারবে আমার মনে হয়। আর আমরা যদি কুয়েতের কথা বলি, কুয়েত কিন্তু মানে লাস্ট ইয়ার যে ওরা কিন্তু এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারে নাই। ওরা কিন্তু লাস্ট যে এশিয়ান কাপের বাছাই পর্ব ছিল, সেখানে তারা ইন্দোনেশিয়ার সাথে 2-1 গোলে হেরেছে। আমরা আর সেই সময়টাতে কিন্তু আমরা ইন্দোনেশিয়ার সাথে ড্র করেছি। তো সে তাহলে বাংলাদেশের তাহলে সম্ভাবনা আছে কুয়েতকে হারানোর। আমি মনে করি না খুব বেশি পার্থক্য আছে। আর যেহেতু আমরা ভারতের সাথে এক গোলে ড্র করি 10 জনের টিম নিয়ে, সেখানে খুব কুয়েতকে নিয়ে সম্ভাবনা আছে আমি মনে করি। তবে আমি একটা জিনিস মনে করি যে বাংলাদেশ যদি ম্যাচটা শেষ করতে চায়, তাহলে 90 মিনিটের মধ্যে শেষ করতে হবে। 90 মিনিটের পরে যদি যায়, আমার মনে হয় যে বাংলাদেশের পক্ষে সম্ভব না যে তাদেরকে ডিফেন্ড করা বা পেনাল্টি শুটারতে গিয়ে তাদের সাথে পেরে ওঠা। কারণ বাংলাদেশ কিন্তু রিসেন্ট টাইমে, বা যদি আপনি বলেন বাংলাদেশের যে এখন যে স্কোয়াড আছে, এই স্কোয়াডের কেউ কিন্তু ন্যাশনালে টাই ব্রেকারে ভালো, মানে টাই ব্রেকারের কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আর বাংলাদেশের যেটা 90 মিনিট পর্যন্ত ফুটবল খেলা, আমরাও 5-6 বছর আগে দেখছি যে বাংলাদেশের যে ফুটবলাররা আছে, তারা কিন্তু 70-75 মিনিট পর্যন্ত খেলার পর একটু টায়ার্ড হয়ে যায়, তাদের যে স্টেমিনা এটা কমে যায়। কিন্তু সেটা কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে জেমির কারণে। জেমিটা এটা খুবই ভালো একটা
জিমিদের একটা খুবই ভালো একটা কাজ ছিল বাংলাদেশকে 90 মিনিট পর্যন্ত ফুটবল খেলানোর জন্য উপযোগী করে ফেলা। তো যেটা হচ্ছে যে 90 মিনিট পর্যন্ত বাংলাদেশ যা করতে হবে বাংলাদেশকে 90 মিনিটের মধ্যে করতে হবে। 90 মিনিটের পরে গেলে বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। সেটাই আমার মনে হয়, নব্বই আচ্ছা মিনিটের তরু, মধ্যে শেষ আমি করতে হবে। আমার কাছে মনে হচ্ছে তরুর এখানে একটা গুড পয়েন্ট তরু তুলে ধরেছো। বিষয়টা হচ্ছে বাংলাদেশ এবারও সাপোজ যদি আমরা লক্ষ্য করি 90 মিনিটে আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচে গোল কনসিড করেছি। যেটাই হোক, হুম। সব ম্যাচে কিন্তু আমরা কোনো ক্লিন শিট নেই। এটা একটা দেখার বিষয়। আর আজকের যদি প্ল্যান থাকে তেমন কিছু যে আমরা 90 মিনিট অব্দি ম্যাচ ড্র রাখবো বা টাইব্রেকারে নেওয়ার জন্য চেষ্টা থাকবে, এটা আসলে আমাদের জন্য আশঙ্কর। কেননা বাংলাদেশ সচরাচর কখনো টাইব্রেকারে বা অতিরিক্ত সময়ের খেলা, যেটা তুমি বলেছো যে আমাদের প্লেয়াররা শেষ 10 মিনিট বা শেষ দিকে এসে টায়ার্ড হয়ে যায়, এটা আসলে আমরা লক্ষ্য করি মাঠে। কারণ আমরা বেশিরভাগ এখন বর্তমানে যদিও এই সমস্যাটা একটু কমে আসছে, বাট আই থিঙ্ক আমার কাছে মনে হয় না আজকে এরকম কোনো প্ল্যান নিয়ে মাঠে নামা উচিত যেটা 90 মিনিটের পরবর্তীতে আমরা খেলা নিয়ে যাব বা টাইব্রেকার অব্দি নিয়ে যাওয়ার যে প্ল্যান, এটা আসলে না রাখাই ভালো আই গেস। আর কোচও সেসব বিষয়ে আশা করি জানে, কারণ তিনি তার ছেলেদের নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং হেভিয়ার ক্যামেরা বাংলাদেশ ফুটবল নিয়ে যেই অবস্থানে বর্তমানে তিনি রয়েছেন তার আন্ডারে বাংলাদেশ যে সব ম্যাচ খেলছে সেসব ম্যাচ কিন্তু আমরা সব অলমোস্ট 90 মিনিট অব্দি খেলা হয়েছে, কোনো ম্যাচে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ায়নি। সো আজকের যে সেমিফাইনাল ম্যাচ টাইব্রেকারে না নেওয়াটাই আই থিঙ্ক বেটার। আচ্ছা, আমরা একটু ফেদুস ভাইয়ের কাছে যাই। ফেদুস ভাই, আপনার কি মনে হচ্ছে আজকে বাংলাদেশ দীর্ঘদিন পরে সাফের সেমিফাইনালে মাঠে নামবে? প্রতিপক্ষ হচ্ছে কুয়েত। কেমন প্রত্যাশা আপনার এজ এ ফুটবল ফ্যান হিসাবে, কেমন প্রত্যাশা করছেন আজকের এই ম্যাচ থেকে? কুয়েত ফেভারিট ম্যাচের দিক দিয়ে তো বাংলাদেশের বলতে গেলে একেবারে একটা হার্ড ফাইট দিতে হবে, তাছাড়া হবে সম্ভব না, কারণ কুয়েত সব দিক থেকে বাংলাদেশ থেকে এগিয়ে আছে। তো মানে পুরোটাই মানে আমাদের হার্ড ওয়ার্ক আর ভাগ্যের উপরে নির্ভর করতেছে আজকের ম্যাচ। যেখানে তরু বলল আচ্ছা, যে ওদের নাম্বার 9 এর কথা, মানে তাকে আটকানো একেবারে সম্ভব হবে না। যদি সম্ভব হয় তারিক আর তপুর একেবারে মানে তাদের বেস্ট দিতে হবে, তাছাড়া কোনোভাবে এটা সম্ভব না। তো দেখা যাক কি হয়, মানে পুরোটাই আমাদের হার্ড ওয়ার্কের উপর নির্ভর করতেছে। আচ্ছা, আমি একটু তরুর কাছে আবারও ব্যাক করতে যাচ্ছি। তরু, তুমি জানো যে আজকে তারিক কাজীর যে খেলার সম্ভাবনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কোচ এখনো ক্লিয়ার কিছু বলেনি। গতকাল সংবাদ সম্মেলনে কোচ জানিয়েছেন তারিক অনুশীলন করেছে, যদিও রাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারিক খেলবে কিনা এখনো আমরা শিওর না। যদিও আমার কাছে মনে হচ্ছে তারিক স্টার্টিং এ থাকছে না, ইনজুরি থেকেই ধরে আসবে না। তো ও তারিক কাজী না থাকাটা বাংলাদেশকে কতটুকু ভোগাবে বলে তুমি মনে করো? তারিক কাজী থাকাটা আমি মনে করি এক্সট্রা এক্সট্রা জিনিস, কারণ হচ্ছে তারিক কিন্তু শুধু ডিফেন্স না, সে কিন্তু ডিফেন্সের সাথে সে অ্যাটাকে অনেক হেল্প করে। আর যদি যারা লিগের ম্যাচ হ্যাঁ, দেখে আমরা দেখতেছি। তারা কিন্তু জানে যে তারিকের যে লং বল, সেখানে লং বল এবিলিটি খুবই ভালো। সে অনেকগুলো লং বল দিচ্ছে, কিন্তু অনেক চান্স ক্রিয়েট হয়েছে, ইভেন তার অ্যাসিস্টও আছে 2-3টা লং বল থেকে। তো তারিক যদি থাকে তাহলে হচ্ছে যে নট অনলি সে ডিফেন্সে হেল্প করবে, সে কিন্তু অ্যাটাকেও হেল্প করতে করতে পারবে। আমরা কিন্তু তার 2টা গোল আছে, দুইটাই কিন্তু সেট পিসের সেই ওইখান থেকে যখন বাংলাদেশ সেট পিস পাবে, তো সেট পিসের সময় কিন্তু হচ্ছে যে আহ, তো তার তার ওইখানে থাকাটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক জরুরি। কিন্তু বিশ্বনাথ ঘোষ অবশ্যই ভালো, কিন্তু বিশ্বনাথ ঘোষের আর যে অ্যাটাকিং হেল্প করা সেটা একটু কম। আর বিশ্বনাথ ঘোষ যে রাইট ব্যাকে খেলতে সেটা কিন্তু অনেক ভালো খেলতেছে। তো বিশ্বনাথ ঘোষ রাইট ব্যাকে খেলানো উচিত, আর তারিক কাজী ডিফেন্সে আসলে একটু ভালো কম্বিনেশন হবে। আর যদি রহমত মিয়াকে খেলানো হয়, যেটা খেলানো হতে পারে যদি তারিক ফিট না থাকে, তাহলে তাহলে একটু আমার মনে হয় একটু সমস্যা হতে পারে। তবে আমার মনে হয় যে যেটা আগে প্রথম 2 ম্যাচে খেলছে এবং তো সেটাই রাখা উচিত। মানে তারিখে থাকাটা মানে হচ্ছে যে আপনি এটাকেও এক্সট্রা বেনিফিট পাইতেছেন, হেল্পফুল এটাই আর কি। করবে টিমকে। হেল্পফুল। আচ্ছা, তো তারিক কাজী অ্যাকচুয়ালি এখনো আমি শিওর না দলে স্কোয়াডে থাকবেন কিনা। যাই হোক, তারিকের থাকাটা বাংলাদেশের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। অ্যাজ আমরা দেখেছি সে কিন্তু গোলও করেছিল মালদ্বীপের বিরুদ্ধে। স্কোরিং এ যে তার এবিলিটি রয়েছে সেখানেও সে হেল্প করতে পারে। ডিফেন্স লাইন তো রয়েছে। অ্যাটাকিং লাইন নিয়ে যদি একটু কথা বলি, গত ম্যাচে আমরা দেখেছি মোসালিন দুর্দান্ত একটি গোল করেছে ভুটানের বিরুদ্ধে। দেন রাকিব রাকিব অসাধারণ গোল করেছে।
আমরা উইদাউট এনি স্ট্রাইকার আমাদের দলে বর্তমানে নাম্বার 9 নেই। এই ফরমেশনে এসে কোচ যে ডায়মন্ড শেপ ইউজ করছেন, সেখানে কিন্তু নাম্বার আমাদের কোনো বক্স স্ট্রাইকার বা নিজস্ব নিজেদের গোল করার যে স্ট্রাইকার সেটা নেই। কি মনে হয় কুয়েতের সাথে এই ধরনের ফরমেশনে শক্তিমত্তায় সব দিক দিয়ে ওরা এগিয়ে, কতটুকু সাকসেস কোচ পেতে পারে, তোর কি মনে করো? আবার একটু প্রশ্ন করলে ভালো হয়। জি, আবার একটু প্রশ্নটা করলে ভালো হয়। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এই যে অ্যাটাকিং লাইন আপ আমরা যেটা খেলেছি গত ম্যাচে ভুটানের সাথে, আমাদের কিন্তু বক্সে কোনো স্ট্রাইকার আমরা দেখছি না। আমরা উইং দিয়ে হয়তো বা অ্যাটাকে ঢুকছি, সেখান থেকে অ্যাটাক তৈরি করছি, সেগুলাকে আমরা গোলে কনভার্ট করার চেষ্টা করছি। তো আজকে কুয়েতের মতো শক্তিশালী দলের সাথে এই ধরনের ফরমেশন কতটুকু কার্যকরী তোমার কি মনে হয়? আমার মনে হয় আজকে একটু চেঞ্জ করলেও করতে পারে, কারণ যেহেতু কুয়েতের সাথে ম্যাচ আর বাংলাদেশের ডিফেন্সে একটু থাকতে হবে। তো আমার মনে হয় আজকে নাম্বার 9 নিয়ে খেলতে পারে। আমার যেটা মনে হয় আজকে নাম্বার 9 নিয়ে খেললে একটা সুবিধা থাকতে পারে যখন ক্রস গুলো আসবে। বিশেষ করে মুসারিন ইজ গুড, আমরা জানি সে ভালো, কিন্তু হচ্ছে যে যখন উইং দিয়ে মুভ করার যে উইং দিয়ে মুভ করা যেটা হচ্ছে রাকিব আর যে ফাহিম, তাদের কিন্তু যে স্পিড আছে, আমরা জানি দুজন বাংলাদেশের সবচেয়ে স্পিড প্লেয়ার কিন্তু রাকিব আর ফাহিম। তো তাদের ড্রিবলিং এবিলিটিও কিন্তু মুস্তাফিজ থেকে অনেক বেশি। তো সেই কারণে হয়তো দেখা যাবে আজকে রাকিব আর ফাহিম ফাহিমকে আমরা দুইজন হয়তো বা দুইজনই দেখতে পারবো। আর মুস্তাফিজকে খেলা হয়তো তাকে ফলস নাইন হিসেবে খেলাবে, আমার যেটা মনে হয়। তবে আজকে আমরা যে মনে করি যে আজকে 3 জন ফরওয়ার্ড নিয়ে বাংলাদেশ নামবে, আমার যেটা মনে হয় 3 জন ফরওয়ার্ড আচ্ছা, নিয়ে নামাটাই সবচেয়ে বেস্ট। কারণ হচ্ছে যখন দুই উইং দিয়ে অ্যাটাক গুলো করা হবে বা দুই উইং এ 2 জন স্পিড উইঙ্গার থাকবে, তখন বাংলাদেশের জন্য সুবিধা হবে যখন তারা উইং দিয়ে মুভ করবে। আর তাদের যে স্পিড, ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকার তাদের এবিলিটি আছে। আমরা যদি লাস্ট ম্যাচও দেখি, তাই আমরা দেখেছি, আমরা আবার লেবাননের ম্যাচেও দেখেছি ফাহিমকে, লাস্ট ম্যাচে আমরা রাকিবকে দেখেছি। তো আমার মনে হয় আজকে রাকিব এবং ফাহিম দুজনকেই খেলানো হতে পারে বা হবে। আচ্ছা, আচ্ছা। আমরা একটু আমাদের সাথে জিয়াদ রয়েছে আমাদের মুস্তাফিজকে ফলস নাইন পেজের একজন। আমি হ্যাঁ তরু, থ্যাংক ইউ। আমি তোমার কাছে ব্যাক করব খুব শীঘ্রই। আমি একটু জিয়াদের কাছে যাচ্ছি, জিহাদ হয়তো বা বোর হয়ে যাচ্ছে। আমরা আসলে যে ফর্মালিটিস মেনটেন করছি আড্ডাতে, এটা আসলে সম্ভব না, কারণ আমরা পেজের লোক, ফুটবলের মানুষ, ফুটবল নিয়ে কাজ করছি আমরা দীর্ঘদিন যাবত। তো জিহাদ, তোমার প্রত্যাশা কি বাংলাদেশ দল কেমন করবে আজকে? তুমি কি মনে করছো বাংলাদেশের জয় সম্ভব কিনা কুয়েতের বিরুদ্ধে? ধন্যবাদ ইয়ালাকুন ভাই সুযোগ করে দেওয়ার জন্য। প্রত্যাশা তো থাকবেই, বাংলাদেশ ফাইনাল খেলুক। এত বছর আমরা আমরা তো দেখিই নাই কিছু। ও তো আমাদের আগের মানুষজন দেখছে ফাইনাল, শিরোপা দেখছে, আমরা তো দেখি নাই, সেমিফাইনালও দেখি নাই। ইভেন আমরা দেখতেছি এবার। প্রত্যাশা তো থাকবে আমরা যেন ফাইনালে উঠি এবং একটা আমাদের দেশের গৌরব আনুক ওনারা, যাতে শিরোপা জিততে পারে। এই ডিজিটাল যুগে তো আমরা জিতি এনে শিরোপা, ম্যাচ জিতি না, হ্যাঁ, তো আমরা শিরোপা আমরা অনেকদিন অনেকদিন সাফে খুব একটা ভালো রেজাল্ট করতে পারিনি। দীর্ঘদিন যাবত সাফে আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। তো ওই ক্ষেত্রে দেখা যায় গিয়ে মনে হচ্ছে, মনে করো সাফে আমাদের যে অবস্থা বাংলাদেশের ফুটবলের, সেটা আসলেই হতাশাজনক ছিল। বাট আমরা এবারে সাফে যেহেতু সেমিতে আছি, মানুষের প্রত্যাশা অনেকটাই বেড়েছে। যেহেতু বাংলাদেশ সেমিতে উঠছে, মানুষ প্রত্যাশা করছে যে হয়তোবা বাংলাদেশ ফাইনাল খেলবে বা ভালো একটা কিছু ফলাফল আজকে আনবে। আমরাও সে প্রত্যাশা করি বাংলাদেশ দল ফাইনালে উঠুক। আমরা একটু পেজের কমেন্ট বক্সে চলে যাচ্ছি। পেজের কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছেন, তাদের কমেন্টের কিছু রিপ্লাই আমরা দিচ্ছি। সাফায়েত রাকিব কমেন্ট করেছেন, সরি সাফায়েত সাকিব কমেন্ট করেছেন, ভাই আপনারা কি মনে করেন আমাদের বাংলাদেশ এখনো কি প্রফেশনাল ফুটবল খেলতে পারে? আমার কাছে মনে হয় ভাই, আপনারা ফুটবল ফলো করা, উনি হয়তো বা নতুন, হয়তো বা বাংলাদেশ ফুটবল ফলো করছেন নতুন করে। যাই হোক, বাংলাদেশ পেশাদার ফুটবলই খেলছে, বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলেই খেলছে, আপনারা জানেন। সো ওই ক্ষেত্রে আমাদের প্লেয়ারদেরও যোগ্যতা রয়েছে, বাংলাদেশ প্রফেশনালি ফুটবল খেলে। সেটার মান হয়তো বা কম বেশি থাকতে পারে, বাট খেলছে। আম, আরেক আরেকজন প্রশ্ন করেছেন, কৌশিক হাসান। তিনি বলেছেন যে ক্যান এনিওয়ান ফ্রম বাংলাদেশ হ্যাজ ট্যালেন্ট টু প্লে ইন ইউরোপ? ফেরদৌস ভাই কি মনে করেন? ফেরদৌস ভাই, আপনার কি মনে হয়? কৌশিক হাসানের প্রশ্নের জবাবটা আপনি দেন। উনি প্রশ্ন করেছেন ক্যান এনিওয়ান ফ্রম বাংলাদেশ হ্যাজ ট্যালেন্ট টু প্লে ইন ইউরোপ? হ্যাঁ, এরকম যদি দেখা যায় তাহলে ভারতের অনেক প্লেয়ার আমরা দেখতেছি যে স্লোভেনিয়ার ফার্স্ট টায়ারের একজন আছে ভারতের গোলকিপার, যে আন্ডার 20 খেলতেছে।
তো এভাবে যদি আমরা দেখি যে তাহলে দেখা যায় যে মুরসালিনের সেই ট্যালেন্ট আছে, প্লাস রাকিব, তারপর আপনি যদি দেখেন তারিক কাজী, সে অলরেডি ইউরোপের টপ টায়ারে খেলে এসছে। তো রাকিব আচ্ছা প্লাস মুরসালিন এরা চাইলেই আপনার ধরেন ইউরোপের সেকেন্ড বা থার্ড টায়ারে, আমি টপ 5 লিগ বলছি না, বাট অন্য যে ইউরোপিয়ান লিগ গুলো আছে সেখানে সেকেন্ড বা থার্ড টায়ার অনায়াসে খেলতে পারবে। আচ্ছা, আমি একটু ফাইম ভাই কাছে যাই। ফাইম ভাই অনেকক্ষণ পর আসছেন। ফাইম ভাই আহ, একটা আচ্ছা কিছু কমেন্ট নিয়ে নিই, আরো কিছু কমেন্ট পড়ে নিই। হ্যাঁ, তোর ফুটবল র্যাঙ্কিং এর একটা প্রশ্ন এসেছে যে বাংলাদেশের র্যাঙ্কিং নিয়ে কতটুকু আগাবে, বা বাংলাদেশের দুটো ম্যাচ টানা কম্বোডিয়া ম্যাচ যদি ধরি, 3টি ম্যাচ কিন্তু জিতেছে, র্যাঙ্কিং এ বাংলাদেশের প্রভাব কিরকম পড়বে, তোর একটু অ্যান্সার দিয়ে দাও। আমার মনে হয় না এটা খুব বেশি একটা প্রভাব পড়বে, যেহেতু বাংলাদেশের ফিফা উইন্ডোর বাইরে ম্যাচ খেলতেছে। কারণ বাংলাদেশের জুনের যে ফিফা উইন্ডোটা আছে ওইখানে 2টা ম্যাচ খেলার শিডিউল দেওয়া আছে। তো বাংলাদেশের যে 2টা ম্যাচ ওই শিডিউলে বাংলাদেশ শুধু একটা ম্যাচ খেলেছে, এটা হচ্ছে কম্বোডিয়ার সাথে যে ম্যাচটা খেলেছে, ফ্রেন্ডলি ম্যাচ। তো ওইটার জন্য একটু পয়েন্ট কাউন্ট হবে একটু বেশি। আর যে বাংলাদেশ এখন যে সাথে খেলতেছে এটার জন্য পয়েন্ট খুবই কম। কারণ একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললে আপনি সর্বোচ্চ 10 পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। আর যখন একটা ফিফা উইন্ডোতে যদি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেন, সেটা সর্বোচ্চ 10 পয়েন্ট অ্যাড হতে পারে। আর ফিফা উইন্ডোর বাইরে যদি আপনি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেন, তো বা কোনো ধরনের টুর্নামেন্ট খেলেন, সেখানে হচ্ছে 5 পয়েন্ট করে অ্যাড হয়। তো মানে 5 পয়েন্ট, সর্বোচ্চ 5 পয়েন্ট অ্যাড হতে পারে। তো বাংলাদেশ যে এখন যে সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো খেলতেছে সেখানে সেই ম্যাচগুলোর পয়েন্ট হচ্ছে 5। তো বাংলাদেশ যদি জিতে, তো খুবই একটা কম 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 পয়েন্ট অ্যাড হবে। তো বাংলাদেশের জন্য খুব বেশি আগানো সম্ভব না। সর্বোচ্চ হয়তো 190 বা 189 এরকম আশেপাশে থাকতে পারে। এর বেশি খুব বেশি আগানো সম্ভব না। আচ্ছা, তো সাফার টুর্নামেন্ট থেকে যদি আমরা বের হই, দেন র্যাঙ্কিং আসলে ততটা প্রভাব ফেলবে না। আম, আমার মনে হয় যে এশিয়ান কাপ বা বিশ্বকাপ বাছাইয়ের যে ম্যাচ রয়েছে ওইগুলোতে ভালো করলে হয়তো বা বাংলাদেশ র্যাঙ্কিং এ অনেকটাই প্রভাব ফেলবে, এগিয়ে আসবে। আমরাও সেই প্রত্যাশা করি। আচ্ছা, আমরা আরো কিছু কমেন্ট দেখে নিই। আহ, আচ্ছা, অনেকেই বলছে যে জামাল ভুঁইয়ার পরিবর্তে যে শেখ মোসালিন, আমরা দেখেছি জামালকে কোচ গত ম্যাচে হয়তো বা ফুল টাইম খেলিয়েছে। এর আগের ম্যাচে আমরা দেখেছি জামালকে সাবস্টিটিউট করে মোসালিনকে মাঠে নামিয়েছিল। এই পরিবর্তনটা ফাহিম ভাই কি মনে করেন, শেখ মোসালিনকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, এটা আসলে আপনার কি মনে হয়? আহ, আমি যেটা মনে করি সেটা হচ্ছে জামাল নিঃসন্দেহে একজন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার। উনি ক্যাপ্টেন হিসেবে ভালোই করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে জামাল আসলে 60 মিনিটের পর টায়ার্ড হয়ে যাচ্ছে, যেটা মানে যারা খেলা দেখছেন তারা সবাই লক্ষ্য করছেন এবং কোচও সেটা লক্ষ্য করছেন। তো শুরুর ম্যাচগুলোতে এবং আপনার দেখেছি কম্বোডিয়ার সাথেও ম্যাচ, জামালকে 60 মিনিটের পর তুলে মোরসালিনকে নামানো হয়েছিল, কিন্তু যেহেতু মোরসালিন গোল পাচ্ছে, রেগুলার গোল পাচ্ছে, সেহেতু মোরসালিনকে খেলানো হচ্ছে, ফার্স্ট ইলেভেনে খেলানো হচ্ছে। আজকে ফার্স্ট ইলেভেনে মোরসালিন খেলবেন কিনা এটা নিয়ে একটু প্রশ্ন থেকে যায়। কারণ যদি 2জন ফরওয়ার্ড নিয়ে শুরু করে তাহলে মোরসালিনের ফার্স্ট ইলেভেনে খেলার সম্ভাবনা হয়তো একটু কম। কিন্তু খেলাতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে জামালের বদলে ফার্স্ট ইলেভেনে মোরসালিনকে খেলানো হবে। যদি খেলানো হয় সেটা ফাহিমের বদলেই খেলানো হবে। আচ্ছা, আমরা একটু দাঁড়ান। গতকালকে সুনীল ছেত্রী বাংলাদেশ সম্বন্ধে অনেক মতবাদ দিয়েছে। আমরা দেখেছি সংবাদ সম্মেলনে সুনীল ছেত্রী কিন্তু ফাইনালে তিনি বাংলাদেশকে প্রত্যাশা করছেন, যদি ভারত ফাইনাল ওঠে তিনিও প্রতিপক্ষ হিসাবে বাংলাদেশকে চান। ভারত বাংলাদেশ ম্যাচ কিন্তু একটা বাড়তি এক্সাইটমেন্ট মানুষের মধ্যে তৈরি হয়, বাড়তি এই যেই বাড়তি যেই হিট, আমি যেটাকে বলি হিট ফুটবলে, আমরা কিন্তু একটা দ্বৈরথে পরিণত হয়েছে। কি মনে হয় তরু তোমার, যে ভারত বাংলাদেশ ফাইনাল হলে বাংলাদেশ ফুটবলের জন্য যে একটা বার্তা বই আনবে কিনা, এটা কতটুকু হাইলাইট হতে পারে, বা এই ম্যাচটা তুমি কি প্রত্যাশা করছো, যদি তোমার প্রেডিকশন কি? আই গেস তুমি এটা বলবো যে বাংলাদেশ কি পারবে ফাইনাল মিট করতে? আমার এক্সপেকটেশন ছিল যে
আমার এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ ভারত সেমিফাইনাল হবে। তাহলে বাংলাদেশের জন্য এটা আরো সোজা হতো, কারণ বাংলাদেশ ভারত যখন মুখোমুখি হয় তখন একটা আলাদা উন্মাদনা থাকে, যেটা হচ্ছে সব সময়। তো আর বাংলাদেশ আমার মনে হয় যে কুয়েতের থেকে যদি ইন্ডিয়ার সাথে ম্যাচটা হতো বাংলাদেশের সেমিফাইনাল, তাহলে বাংলাদেশের আরো বেশি আশাবাদী হতো। কারণ আমরা জানি শেষ আপও আমরা ভারতের সাথে 1 গোল ড্র করেছি, তাও 10 জন প্লেয়ার নিয়ে। তো যদি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ম্যাচটা হতো তাহলে হচ্ছে যে হয়তো আমরা সেমিফাইনালে আরো একটু আশাবাদী থাকতাম। আর ইন্ডিয়াকে আমরা চিনি, আর আমরা সবাই জানি যে বাংলাদেশ ইন্ডিয়া প্লেয়ারদের মধ্যে খুব বেশি পার্থক্য আমরা জানি, খুব বেশি পার্থক্য নেই। আমরা যখন ক্লাব ফুটবলও দেখি খুব বেশি পার্থক্য কিন্তু আমরা দেখি না ক্লাব ফুটবলে। আর যদি বাংলাদেশ এবং ভারত ফাইনালে ওঠে, যদি ওঠে তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর অবশ্যই বাংলাদেশের ফুটবলের যে পুনর্জাগরণ যেটা, সেটা হয়তো হয়ে যাবে এই এর মাধ্যমে। আমরা কিন্তু শেষবারও দেখেছি যখন বাংলাদেশ এবং ভারত সল্ট লেকে মুখোমুখি হয়েছিল, বাংলাদেশ 1-1 গোলে ড্র করেছিল অবশ্যই 2020। সালাউদ্দিনের গোলে। তো সেই হিসাবে যদি বাংলাদেশ এবং ভারত 4 বছর পরে আবার যদি যে একটা ফাইনালে মুখোমুখি হয়, তাহলে আমার মনে হয় আর একটা ভালো রেজাল্ট করতে পারে, তাহলে আমার মনে করি আসলেই বাংলাদেশের ফুটবলে পুনর্জাগরণ হবে। আচ্ছা, আমরা একটু ইয়েতে যাচ্ছি, কমেন্ট বক্স চেক করছি আর একটু। আজকের ম্যাচে জিকুর ভূমিকা সবচেয়ে কেমন হতে চলেছে একজন প্রশ্ন করেছেন, প্রিন্স নাইম। উনি প্রশ্ন করেছেন যে জিকুর ভূমিকা কেমন হতে চলেছে, এবং জিকু কিন্তু আমরা জানি এবার সাফে এখনো কোনো ক্লিন শিট রাখতে পারেনি, এবং তার ফিটনেস নিয়ে একটু সমস্যা আই গেস দেখা দিয়েছে। যদিও আমি জানি না সেটা, এটা আমি লক্ষ্য করিনি। তোর কি মনে করো, তুমি পরখ করেছো কিনা এই বিষয়টা? হ্যাঁ, এটা এই শুধু সাফা না, এটা যদি আমরা চিন্তা করি এটা কিন্তু সবগুলো ম্যাচে আপনি যদি দেখেন তাহলে একটু ফিটনেস নিয়ে একটু দেখা দিয়েছে। এটা শুধু সাফে না, আপনি যদি বলেন ক্লাব লেভেলে, ন্যাশনাল আগের ম্যাচ দিয়ে যারা দেখেছে তারা জানে যে জিকোর ফিটনেস একটু ঘাটতি আছে। তো যেটাতে হচ্ছে যে ওর যে ফ্লেক্সিবিলিটি সেটা একটু কম, তো যার কারণে একটু সমস্যা হয়। আর আজকের ম্যাচে অবশ্যই জিকোর ভূমিকা সবচেয়ে বেশি বড় থাকবে, কারণ যেহেতু কুয়েত কুয়েত অনেক বেশি ভালো ফুটবল খেলবে আর অনেক বেশি অ্যাটাক করবে, তো জিকোকে অনেক বড় ভূমিকা পালন করতে হবে আজকের ম্যাচে। আমরা দেখেছি যে এ, আমরা প্রতি ম্যাচে গোল হজম করছি, এবং ডিবক্সের বাইরে থেকেও কিন্তু অনেক দূর থেকেও শট মেরে কিন্তু প্রতিপক্ষ আমাদেরকে গোল দিয়ে দিচ্ছে। তো ওই জায়গা থেকে যে কি মনে হয় ডিফেন্স লাইন, বাংলাদেশের ডিফেন্স লাইন, গোলরক্ষক বা যারা রক্ষণভাগে থাকেন, তারা যে স্পেসটা দিচ্ছে প্রতিপক্ষ দলের প্লেয়ারকে, ওই জায়গা থেকে শট মেরে কিন্তু কুয়েত কিন্তু তাদের যে শটের যে এবিলিটি রয়েছে, তারাও কিন্তু এরকম আক্রমণ সাজাবে আই গেস। ওইটা থেকে বাংলাদেশকে সার্ভাইভ করতে হলে ম্যাচে কিন্তু ডিফেন্স লাইন এবং গোলরক্ষক জিকু সহ সকলকে কিন্তু আজকে তাদের বেস্ট দিতেই হবে, মাস্ট বি। এন্ড এটা আমি জানি, প্লেয়ারও জানে। গতকালকে অনেকেই বলেছে যে তাদের সেরাটা দিয়ে লড়তে হবে, এটা প্লেয়াররা জানে, বাংলাদেশের সকল প্লেয়ারই জানে। তো যদি একটু প্রেডিকশনে যাই, তরু, তোমার কি মনে হয় আজকের রেজাল্ট কি হতে চলেছে? তোমার প্রেডিকশন তুমি জানো? আমার মনে হচ্ছে যে 1-2 বা 2-1 বাংলাদেশ, যদি বাংলাদেশ জিতে এক মানে ব্যবধান 1-0 থাকবে, মানে বাংলাদেশ যদি জিতে 1-0 গোলের ব্যবধান থাকবে। খুব বেশি স্কোরিং খুব বেশি যাবে না, যদি 90 মিনিটে ফাইম, খেলা শেষ হয় 1-0 থেকে। কারণ আচ্ছা, আমার ফাইম ভাই, আমার আপনি আপনার প্রেডিকশন? আমার ক্ষেত্রে প্রেডিকশন দেওয়া খুবই টাফ, ঠিক আছে? আজকের ম্যাচের জন্য প্রেডিকশন দেওয়া খুবই টাফ। তবু যদি বলবো, আমি বাংলাদেশের জয় তো দেখতে চাই সবাই, তো 2-1 হবে যদি বাংলাদেশ জিতে। আচ্ছা, জিহাদ, তোমার কি মনে হয় বাংলাদেশের ম্যাচের প্রেডিকশন তুমি কি করতে চাচ্ছ, বলো শুনি। আমারও মনে হয় দুইটা গোল দিতে কষ্ট হয়ে যাবে, কিন্তু বাংলাদেশ জিতলে 1-0 গোলে জিতবে। আর ম্যাচটা বাইর করতে হলে 90 মিনিটের ভিতরে বাইর করতে হবে, আর পরে গেলে বাংলাদেশ এমনি হেরে যাবে। 90 মিনিটের ভিতরে না বাইর করতে পারলে 120 মিনিট পারবে না বাংলাদেশ। আচ্ছা, এন্ড আমি যদি বলি আমার প্রেডিকশন, আমাকে একজন প্রশ্ন করেছেন কমেন্টে, তিনি জানতে চেয়েছেন, তানিম ভাই, তিনি জানতে চেয়েছেন আজকের ম্যাচে, প্রিয়াল ভাই আজকের ম্যাচে আপনার প্রেডিকশন কি? অ্যাকচুয়ালি ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল ছাড়া তো অবশ্যই ম্যাচ জয় সম্ভব না। যাই হোক, আজকের ম্যাচটা হচ্ছে, আমি আই গেস আমার কাছে মনে হচ্ছে 50-50 ম্যাচ। যদিও অ্যাজ এ বাংলাদেশি ফুটবল ফ্যান হিসাবে মন থেকেই চাইবো বাংলাদেশ জিতুক, এন্ড আমি চাই 1-0 গোলে বাংলাদেশ আজকে জিতে যাক, ফুটবলের একটা পুনর্জাগরণ জাগরণ হোক। আচ্ছা, যাই হোক,
আমার প্রেডিকশন 1-0। আমাদের সাথে আছেন রাশিদ ভাই। রাশিদ ভাই, আপনার প্রেডিকশন কি? বাংলাদেশ আজকে কয় শূন্য গোলে জিতবে, আপনি কি মনে করেন? বাংলাদেশ যদি জেতে তাহলে 1-0 গোল বা 2-1, এর বেশি যাওয়া সম্ভব না। মানে আচ্ছা, ঠিক আছে, বাংলাদেশ আমরা জিতলেও আরেকটু কষ্ট সময় করে দিয়ে জিততে যদি হবে, খুব কষ্ট। আম, আমি ম্যাচ আসলে অবশ্যই কষ্টকর হবে বাংলাদেশের জন্য, এটা স্বাভাবিক। আমি তরুকে একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ যে ফাইন। তরু তো হ্যাঁ, ট্রান্সফার হ্যাঁ, শিওর। মার্কেট বাংলাদেশের প্রতিনিধি। তো ট্রান্সফার মার্কেটে হ্যাঁ, আসলে এই যে সাফের ম্যাচগুলা, যে সাফের অংশগ্রহণকারী ফুটবলাররা, ওদের অবস্থান কেমন, এবং বাংলাদেশের ফুটবলারদের আমরা বেশিরভাগ দেখি ট্রান্সফার মার্কেটে বেশি ভ্যালু দেওয়া হয়, এইটা কেন? অন্যান্য দলগুলোর প্লেয়ারদের সাথে, সাফের অন্যান্য দলগুলোর প্লেয়ারদের সাথে আহ, কি পার্থক্য ট্রান্সফার মার্কেটে, এটা আমি জানতে চাই। ট্রান্সফার মার্কেটে সাধারণত যে ফুটবলারদের বেতন নির্ধারণ করা হয় সেটার জন্য কিন্তু ন্যাশনাল টিমের যে পারফরমেন্স সেটা খুব বেশি প্রভাব ফেলে না, যদি না সেটা একটা মেজর টুর্নামেন্ট হয়, যেমন ওয়ার্ল্ড কাপ এবং কোপা আমেরিকা যদি বলি, ইউরো বলি, যেমন কনকাফ গোল্ড কাপ বলি, আফ্রিকান গোল্ড কাপ বলি, এশিয়ান কাপ। ওই মেজর টুর্নামেন্ট ছাড়া আর যে অন্যান্য কোনো টুর্নামেন্ট, জাতীয় দলের অন্যান্য কোনো টুর্নামেন্ট বা টুর্নামেন্টের ম্যাচ কিন্তু খুব বেশি প্রভাব ফেলে না। প্রভাব ফেলে শুধু লিগের ম্যাচ, তার ক্লাবের ক্লাব ফুটবলের ম্যাচ। তো একজন বাংলাদেশের যখন একজন বাংলাদেশের প্লেয়ারদের কিন্তু মার্কেট ভ্যালু অনেক বেশি অন্যান্য যে সাপের দলগুলো থেকে, যেমন মালদ্বীপ, নেপাল থেকে একটু বেশি। অথচ মালদ্বীপ, নেপালের সাথে কিন্তু আমরা জিততে খুবই অসুবিধা হয়ে যায়। কিন্তু তাদের এরপরও বাংলাদেশের প্লেয়ারদের মার্কেট গুলো বেশি, কারণ হচ্ছে যে বাংলাদেশের যে ক্লাব গুলো আছে তাদের পারফরমেন্স। আমরা যদি বসুন্ধরা কিংস আর আবাহনীর কথা চিন্তা করি, তারা কিন্তু মানে রিসেন্টলি তারা কিন্তু নেপাল এবং মালদ্বীপের ক্লাব গুলোকে হারাচ্ছে, রেগুলারলি হারাচ্ছে, এবং বসুন্ধরা কিংস কিন্তু এসি চ্যাম্পিয়ন্স থেকে চলে গেছে। তো বসুন্ধরা কিংস এসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, তার মানে হচ্ছে যে বসুন্ধরা কিংস বাংলাদেশের যে লিগটা আছে সেই লিগটা এশিয়ার টপ 10টা দলের মধ্যে 20টা লিগের মধ্যে একটা। যেহেতু বাংলাদেশের লিগের মান অনেক বেশি ভালো, সেই তো সেই জন্যই বাংলাদেশের ফুটবলারদের দাম বেশি, মার্কেট গুলো বেশি। কিন্তু নেপাল এবং মালদ্বীপের যে লিগ গুলো আছে সেগুলো বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে। সেই কারণেই বাংলাদেশের প্লেয়ারদের মার্কেট ভ্যালু অনেক বেশি। এবং সেই জন্যই আপনারা সবাই দেখতে পারেন যে বাংলাদেশের প্লেয়ারদের মার্কেট গুলো অনেক বেশি হয়। যেমন আমরা যদি বলি যে জিকো 225K, তারপরে তারিক কাজির আছে 175K, ইসা পয়সাদার 175K। এটা কিন্তু অনেক বেশি। যদি নেপাল এবং মালদ্বীপের প্লেয়ারদের দিকে, নেপাল এবং মালদ্বীপের হাইয়েস্ট ওদের যে মার্কেট ভ্যালু আছে যেটা হচ্ছে 1.25 মিলিয়ন। টোটাল মার্কেট ভ্যালু নেপাল মালদ্বীপের 1.25 মিলিয়ন টাইপ এরকম সামথিং, আর বাংলাদেশের 2.5 প্লাস। এই যে এটাই একটাই পার্থক্য, সেটা হচ্ছে লিগের পার্থক্য। যার লিগ যত ভালো, যে যার লিগ সেই সেই দেশের প্লেয়ারদের মার্কেট ভ্যালু তত বেশি। যদি লিগের বাংলাদেশের লিগের ভ্যালু, সাফের যে লিগের মান দলগুলো যদি রয়েছে, অ্যাকচুয়ালি সাফের দেশগুলো থেকে বাংলাদেশের লিগের তুলনামূলক অনেক বেশি কম্পিটিটিভ হয়, ম্যাচ অনেক জমজমাট হয়, লিগের যে ভ্যালু তাও অনেক বেশি নেপাল, ভুটান, অন্যান্য দেশের তুলনা থেকে তার উপর সাফের, এই আবার কারণে বাংলাদেশের হয়তো ক্লাবগুলো কিন্তু বা হ্যাঁ, আর বাংলাদেশের ক্লাবগুলো কিন্তু ও এফসি কাপে ডেইলি বেসিস অনেক ভালো করতেছে। আমরা যদি আবাহনীর কথা বলি, তার তারা কিন্তু এফসি জোনাল প্লে অফে চলে গেছিল। তারপর আমরা যদি বসুন্ধরা কিংসের কথা বলি, তারা কিন্তু অনেক দুইটা এফসি কাপে খুবই ভালো পারফরমেন্স করেছে। তারা মালদ্বীপের ক্লাবগুলোকে তো এখন বাংলাদেশ আর ভয় পায় না, ডেইলি বেসিস হারাচ্ছে। আর আমরা এখন নেক্সট এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবো। আমরা যদি এফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ স্টেজে কোয়ালিফাই করতে পারি, তাহলে হয়তো দেখবো আমরা খুবই বড় একটা মুভ দেখবো বাংলাদেশের টুর্নামেন্টে। হয়তো দেখতে পাবো আমাদের প্লেয়ারদের ভ্যালু অনেক বেড়ে গেছে। বাংলাদেশের জাতীয় দল যতই বাজে পারফরমেন্স করুক বা কিছু করুক, এটাতে কোনো খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না যদি বসুন্ধরা কিংস বা বাংলাদেশের অন্য কোনো ক্লাব এফসি কাপে বা এফসি চ্যাম্পিয়ন্স লিগে খুবই ভালো পারফরমেন্স করে। থ্যাংক ইউ তরু, খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছো বাংলাদেশের মার্কেট ভ্যালু নিয়ে, ট্রান্সফার মার্কেটে। ফাহিম ভাই, আপনার কি আর কিছু জানার আছে? আমরা আরেকবার কমেন্ট বক্সটা দেখে আসতে পারি।
দেখেন আপনি একটু শো করে দেন, কমেন্ট গুলো একটু শো করে দেন যাতে মানুষজন দেখে তাদের কমেন্ট। আমার মনে হয় একটু ইয়ে আছে, আমাকে এখানে একটু যেতে হবে। আচ্ছা, তো তরু তাহলে, আচ্ছা, তরুকে আমরা বিদায় দিই। হ্যাঁ আমরা, হ্যাঁ, ঠিক আছে তরু, তাহলে যাক, সমস্যা নেই। আমি একটু রাশেদ ভাইয়ের কাছে জানতে চাই, রাশেদ ভাই তো বাংলাদেশ ফুটবল নিয়মিত সাপোর্ট করেন, তো অনেকদিন পর বাংলাদেশ নিয়মিত ম্যাচ জিততেছে, তো আপনার এটা কেমন লাগতেছে একটু বলুন। ভাই অবশ্যই ভালো লাগতেছে, কারণ মনে করেন আমরা তো শুধু হারতেই দেখি যখন থেকে খেলাচ্ছে। আমাদের বয়স তো খুব একটা বেশি না, আমরা যখন থেকে খেলা দেখি আর কি, আমরা কোনো সময় সুখ স্মৃতি পাইনি। বারবার শুধু মানে আমরা হারতি এক প্রকার, অনেকেই দেখেন খালি সমালোচনা করতেই থাকে। কিন্তু এখন মনে করেন সবাই দেখতেছে, দেখেন এই জিনিসটা অবশ্যই ভালো লাগতেছে। এখন এই যে সেমিফাইনালে উঠছি, তাও মনে করেন এখন এই ম্যাচ তো জিতবো কি হারবো তা জানি না, তবে এনাফ, যেটুক খুশি দিয়েছে সেটুকুই এনাফ। হারলেও আমার আর দুঃখ নেই। আলমগীর খান বলেছেন গনা বি টাফ ম্যাচ, চান্স কুয়েত 80%। কৌশিক হাসান বলেছেন ক্যান এনিওয়ান ফ্রম, এটা আমরা দেখেছি। পেজে লাইভ করেন না কেন খেলা, এটা পিয়াল ভাই রিপ্লাই দেন। হ্যাঁ, কি প্রশ্নটা একটু আবার বলেন, শুনতে পাই। পেজে লাইভ করেন না কেন খেলা, আসল এটা রিপ্লাই দেন। অ্যাকচুয়ালি এটা রিপ্লেটা হচ্ছে পেজে লাইভ করি না কেন, খেলা হচ্ছে আমরা তো এখনো মাঠ পর্যায়ে ব্রডকাস্টিং এর যে বিষয়, আমরা এগুলো আমাদের বাস্তবায়ন হয়নি, আমাদের পরিকল্পনা রয়েছে অদূর ভবিষ্যতে হয়তো বা আমরা মাঠ পর্যায়ে আহ, বাংলাদেশ ফুটবল লাইভ অ্যাকচুয়ালি আমাদের পদযাত্রা শুরু হয়েছিল ওই খেলা দেখানোর মধ্য দিয়ে। আমরা সেই 2016 থেকে আমরা কাজ করছি বাংলাদেশ ফুটবল নিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা বর্তমানে যে ব্রডকাস্টিং এর বিষয়টা, এখন আমাদের টি স্পোর্টস অ্যাপ চ্যানেল রয়েছে যারা কিনা বাংলাদেশের খেলাধুলা সরাসরি সম্প্রচার করে থাকে। পাশাপাশি যে একটা অবস্থা, আমাদের যে পেজের যে প্ল্যান বা ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা আমরা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমরা বাংলাদেশ ফুটবলের জন্য একটি চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের যে যে পরিমাণ পরিকল্পনা রয়েছে সেটা আমরা তুলে ধরবো। আশা করছি যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমরা সেই পর্যন্ত যাব। তখন হয়তো বা আমরা বাংলাদেশের লিগ বা বয়স ভিত্তিক লিগ বা বয়স ভিত্তিক যে টুর্নামেন্ট গুলো হয়ে থাকে সেগুলো আমরা সরাসরি সম্প্রচারের সত্ত্ব কিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করার যে প্ল্যান, সেটা আমরা করব, এই আর কি। আর আপাতত হচ্ছে যে লাইভ করছি না, কারণ লাইভ হচ্ছে লাইভের যে অফিসিয়াল স্বত্বাধিকারী রয়েছে তারা তাদের চ্যানেলে খেলাগুলো দেখাচ্ছে, সেখান থেকে আপনারা ম্যাচগুলো দেখতে পারেন। আজকের ম্যাচটা টি স্পোর্টস তাদের অ্যাপে সরাসরি সম্প্রচার করবে। ইউটিউবে আরো অনেক ডিডি স্পোর্টস, প্যান কোড সহ কান্তিপুর টিভিও সাফের ম্যাচগুলো দেখাচ্ছে, সেখান থেকে আপনারা খেলাগুলো উপভোগ করতে পারেন। আর কোনো সাফায়েত প্রশ্ন হোসেন রয়েছে বলেছেন কিনা? আজকের বেস্ট ইলেভেন কেমন হবে, এটা নিয়ে কনভারসেশন করতে। তো আজকের বেস্ট আজকের ইলেভেন, বেস্ট ইলেভেন ভাই আগের মতোই, আগের দিনের মতোই হবে। হ্যাঁ আজকের বেস্ট ইলেভেন, পরিবর্তনের না, সুযোগ একটা আমি একটা দেখছি না। পরিবর্তন আসবে, একটা একটা দুটা পরিবর্তন হতে পারে। ভুটান ম্যাচের স্কোয়াড থেকে আজকে যে স্কোয়াড সাজাচ্ছেন কোচ, সেখানে দু একটা পরিবর্তন হতে পারে। যদি তারিখ শুরুতেই শুরু করেন তাহলে হয়তো বা রহমতকে আমরা দেখবো না। আবার ওইদিকে মোসালিনকে হয়তো বা কোচ ড্রপ দিয়ে ফাহিমকে ইনক্লুড করতে পারেন। এই দুটো পরিবর্তন ব্যতীত আমি আর কোনো পরিবর্তন দেখছি না। এই দুটো পরিবর্তন আজকের ম্যাচে হতে পারে। ফার্স্ট ইলেভেনে যদিও পিয়া- পরিবর্তন আসেও, কিন্তু ফরমেশনে কোনো পরিবর্তন হবে না, সেম ফরমেশন। পিয়াল ভাই, হ্যাঁ বলেন। আমাদের দুইটা ইয়াং স্টার, একটা হচ্ছে মোরসালিন আর একটা হচ্ছে ফাইন, দুইজনের রেট করবেন কত কত? 10-এ? না, রেটের বিষয় না, হচ্ছে তারা হচ্ছে তরুণ, খুবই তরুণ। এখনো তাদের আরো অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশকে। আপনি দেখেছেন তাদের গতি সম্পূর্ণ খেলা দেখেছেন, গোল করছে। মোসালিন দুর্দান্ত খেলছে। তো সেই ক্ষেত্রে রেটের বিষয় না, আমি মনে করি যে তাদের এবিলিটি রয়েছে আরো ভালো করার। এন্ড আমি লাস্ট দীর্ঘদিন যাবত মোসালিনকে আমি খুব কাছ থেকে দেখেছি, যখন মওয়াডানে এসেছিল শন লেইন বা তাদের সহকারী কোচ জেমস, তাদের মোসালিনকে কিন্তু ফাইন্ড আউট করেছিল। তো ওই জায়গা থেকে মোসালিন খুব আশাবাদী ছিলাম তাকে নিয়ে, এন্ড সে তার
প্রমাণ করেছে মাঠে। ফাহিমও দুর্দান্ত, ফাহিম সাইফ থেকে দারুণ করেছে। দেন আবাহনীতেও এই সিজন খুব ভালো করছে। তো দুইজন তুর্কি, বাংলাদেশের তরুণ তুর্কি, তারা আমাদের ফিউচার, তারা আমাদের ফুটবল জাগরণের নৈপথ্যের কারিগর হতে পারে। আমি মনে করি অনেকদিন সার্ভিস দিতে পারবে বাংলাদেশ। বাংলাদেশের তা এই দুজন রেটের কোনো বিষয় না, বাট তারা তাদের এবিলিটি দিয়ে দেশের জন্য কিছু করবে, এই প্রত্যাশা আমরা সবসময় রাখি। পিয়াল ভাই পিয়াল একটা ভাই, একটা কমেন্ট প্রশ্ন আছে। বাংলাদেশ হ্যাঁ বলেন। ভালো খেলে জিতে নাই, ভাগ্যের কারণে জিতছে। ভুটান অনেক অনেক ভালো খেলছে, ভাগ্যের কারণে জিতছে। আফরান মিশু। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আফরান ইস্যু ভাই, থ্যাংক ইউ ভাই, কমেন্ট করেছেন। ভাগ্যর বিষয়টা হচ্ছে লাক যেটাই হোক, আপনার হার্ডওয়ার্ক, ফুটবল হচ্ছে হার্ডওয়ার্কের জিনিস। লাক হয়তো বা লাগে, বাট বিষয়টা হচ্ছে ভুটান ভালো খেলেছে, কারণ ভুটানের ওই ম্যাচটা জয় প্রয়োজন ছিল বাংলাদেশের বিরুদ্ধে। ভুটান শুরুতেই এগিয়ে গিয়েছে, কারণ তারা বিগ মার্জিনে আমাদেরকে যদি হারাতে পারতো তাহলে তাদের চান্স কিন্তু ছিল ওঠার। তো আমাদের ছিল একটা প্রয়োজন, ড্র হলো এনাফ ছিল, বা জয় যেটাই হোক। আমরা কিন্তু ফার্স্টে গোল কনসিড করছি, বাট দেন কিন্তু আমরা ম্যাচে ব্যাক করেছি, পরপর আরো দুটো গোল দিয়ে 3-1 কিন্তু আমরা শেষ করেছি প্রথমার্ধ। আর দ্বিতীয়ার্ধ খুব রিল্যাক্সে কোচ পরের ম্যাচের জন্য মিডফিল্ড থেকে সোহেল রানা সহ একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কিন্তু তুলে নিয়েছিলেন, কারণ সেমিফাইনালে তাদের লাগবে। তো ওই বিষয়টা থেকে ভুটান হয়তো বা সেকেন্ড হাফে কোনো গোল কনসিড করেনি, বাট ভালো খেলেছে কিনা আপনি যেটা বলেছেন যে ভাগ্য, বাংলাদেশ ভাগ্যের জন্য জিতেছে, তা ভাগ্য অবশ্য লাগে, বাট লাকের সাথে আপনার হার্ডওয়ার্ক অবশ্যই কিন্তু ম্যাটার করে। এন্ড বাংলাদেশ তাদের হার্ডওয়ার্কের কারণেই কিন্তু ম্যাচগুলো জিতেছে, মালদ্বীপ বলেন, ভুটান বলেন। এন্ড ভাগ্যর যে কমেন্ট করেছেন সেটার সাথে আমি সহমত হতে পারিনি। আচ্ছা, নেক্সট কমেন্ট প্লিজ। ফাইন ভাই, সেম মানুষই করেছেন যে মোরসালিনের বয়স নিয়ে একটা কমেন্ট করেছেন। ফাইম ভাই ইগনোর করেন এই প্রশ্নটা। না, না, এটা রিপ্লাই দেওয়া উচিত আসলে, কারণ কেন একজন বিষয়টা হচ্ছে ওর 17 বয়স কিনা। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনার বয়স নিয়ে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব থাকে। মুসালিনের উনি যে কমেন্ট করেছেন 20-24 হবে না, এত বেশি বয়স তার না। সে 17-18 বয়সী একজন তরুণ। এইবার সেটা এইচএসসি পরীক্ষা দিছে, সেই হিসাবে বয়স 17ই হবে, 17 17.5। এবং অ্যাডমিশন পরীক্ষা মিস করে সে সাফ খেলতে গিয়েছে। তো তার যে বয়স বলা হয়েছে কমেন্টে তুলনা করা হয়েছে, এত বয়স না। 20-24 তো ভাই ভুলেও হবে না। এটা 20-24 হলে এইচএসসি পরীক্ষা দিছে কিভাবে? না না না, এটাই তার বয়স খুব বেশি একটা না, 17-18। সো ওটা নিয়ে আর না বলি। নেক্সট কমেন্ট প্লিজ। আচ্ছা, ইয়াসিন আরাফাত কুয়েত ভাই অ্যাটাকিং ফুটবল খেলবে। জি ভাই, ইয়াসিন আরাফাত ভাই কমেন্ট করেছেন যে কুয়েত খুব অ্যাটাকিং ফুটবলই খেলবে, কারণ বাংলাদেশে তারা শক্তিমত্তায় অনেক এগিয়ে। সো তাদেরকে আমরা প্রত্যাশা রাখি তারা অ্যাটাকিং খেলবে না, আমরা একটু রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেও আমরা কাউন্টারে যে গোল করে ম্যাচ জিতে যাবো, এই প্রত্যাশা নিয়ে আমরা বসে আছি। আচ্ছা, নেক্সট কমেন্টে দেখেন কি বলছে। একটা জিনিস ইয়ে করা ভালো যে কুয়েত কিন্তু কাউন্টার অ্যাটাক করবে না, কুয়েত ডাইরেক্ট অ্যাটাক করবে। বাংলাদেশের লক্ষ্য থাকবে কাউন্টার অ্যাটাক করা। তো বাংলাদেশকে এক দুইটা যে সুযোগ পাবে সেটাতেই গোল করতে হবে। আচ্ছা, আরেকটা কমেন্ট হচ্ছে বাংলাদেশ ভালো প্রশ্ন করছে। ইন্ডিয়া থেকে পিছিয়ে গেল কি করে? অ্যাকচুয়ালি ফুটবলের উন্নয়নের যে ধারা, এটা আসলে বজায় রাখতে হয়। আর ভারত থেকে আমরা খেলাধুলা কতটুকু পিছিয়ে, এটার তুলনা যদি করি ফুটবলে, বিষয়টা হচ্ছে ভারতের র্যাঙ্কিং যদি আপনি দেখেন, বা বাংলাদেশের, ভারত বর্তমানে 100 কাছাকাছি রয়েছে, বা 100 র্যাঙ্কিং এ মেবি। তো ওই জায়গা থেকে আমরা যদি আমাদের হিসাব করি র্যাঙ্কিং, আমরা 192-তে রয়েছি। তো ওই অবস্থান থেকে ভারত অলমোস্ট আমাদের থেকে এখন 90-80 ধাপ উপরে। তো ভারত ডে বাই ডে উন্নতি যদি দেখি, তাহলেও আমরা দেখবো যে ভারত কিন্তু দুর্দান্ত করছে। ভারতের ম্যাচ আমি দেখেছি কুয়েতের বিরুদ্ধে, ভারত অবভিয়াসলি এই টুর্নামেন্টের একটা শিরোপার দাবিদার। এন্ড ভারত ভালো করছে, তাদের লিগের কাঠামো বা আইএসএল ওই সব জায়গা থেকে তারা দারুণভাবে বেনিফিট পাচ্ছে, বা তাদের যে দীর্ঘ পরিকল্পনা রয়েছে ফুটবলে, ওই পরিকল্পনা থেকে কিন্তু ভারত ফুটবলে উন্নয়ন করছে, যেটা আমাদের লেক রয়ে গেছে, আমরা লেকিং রয়ে গেছে, আমরা এই জায়গাটায় দুর্বল। বাংলাদেশের ফুটবল কাঠামোর যে অবস্থা, ওই জায়গা থেকে ভারতের সাথে আমরা যদি তুলনা করি, অবশ্যই আমরা পিছিয়ে আছি। বাট খেলার মান যদি জাতীয় দলের বলি, বাংলাদেশ ভারত যদি ম্যাচ হয় তাহলে কিন্তু খুব বেশি একটা পার্থক্য আমরা দেখবো না খেলোয়াড়দের মধ্যে। আমি মনে করি সমমানের খেলাই দুই দল খেলবে। তো ওই বিষয়টা থেকে র্যাঙ্কিং বা ইত্যাদি যদি স্ট্রাকচার যদি ভাবি ভারতের ফুটবলের সাথে তুলনা করি, তাহলে অবশ্যই ভারত এগিয়ে বাংলাদেশ থেকে।
কিন্তু মাঠের ফুটবল যদি জাতীয় দলের হিসাব করি তাহলে ভারতের সাথে বাংলাদেশ খুব একটা ব্যবধান কিন্তু নেই। হাড্ডাহাড্ডি লড়াই হয় এক এই কথায় মাঠের খেলায়। জামাল ভুঁইয়াকে নিয়ে একটা প্রশ্ন আছে, জামাল ভুঁইয়াকে কে কেন মাঠে রাখে? পিয়াল ভাই যদি এটার উত্তর দিন। জামাল ভুঁইয়াকে কেন মাঠে রাখে, সে তো কোনো গোল অ্যাসিস্ট করতে পারে নাই বা ভালো অ্যাকচুয়ালি তার যেই পজিশন সেই পজিশন থেকে জামাল গত ম্যাচও পুরো ম্যাচ খেলেছে। এন্ড এর আগেও আমরা দেখেছি জামালের যে লং বল খুব কার্যকরী ভূমিকাই রাখে মাঝে মধ্যে। অ্যাকচুয়ালি আমাদের যে খেলার ধরন বা খেলার যে প্ল্যান থাকে সেই প্ল্যান অনুযায়ী একটা প্লেয়ার যখন তার নিজের পজিশন চেঞ্জ করে খেলতে হয়, স্বাভাবিকভাবে তার খেলার ধরন বা ইত্যাদি চেঞ্জ হয়ে যায়, তখন হয়তো বা সেটা কার্যকরী বা লক্ষ্য করা যায় না মাঠে। বাট বিষয়টা হচ্ছে জামালকে কেন মাঠে রাখে, অবশ্যই জামাল একটা জাতীয় দলের বর্তমান স্কোয়াডে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি মাঠে তার পারফর্ম করছেন যতটুকু পারছেন তার এবিলিটি অনুযায়ী। তার পজিশন সেন্স, তাকে যে পজিশনে কোচ খেলাচ্ছেন সেটা সেইখান থেকে জামাল ভালো করার চেষ্টা করছেন। আমরাও আশা রাখি তিনি আরো ভালো করবেন। That's it. মাঝমাঠের আশপাশ থেকে জামালের সেট পিস গুলো বাংলাদেশের জন্য অনেক কার্যকরী হয় এক কথায়। হানি প্রিন্স নাইম ভাই বলেছেন যে জিকোর ভূমিকা এটা সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ। এটা 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 জবাব দেওয়া হয়েছে, এটা তোর জবাব দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। বিশ্বনাথকে কেন টিমে রাখে? বিশ্বনাথকে নিয়ে যদি কথা বলি, বিশ্বনাথ এবার সাফ চ্যাম্পিয়নশিপে তার যে পজিশন, ন্যাচারাল পজিশন রাইট ব্যাক, সেখানে কিন্তু খুব ভালো খেলছে। ঠিক আছে, যদিও বিশ্বনাথকে নিয়ে অনেক সমালোচনা আছে পূর্বে, কিন্তু তো এই সাফে বিশ্বনাথ খুবই ভালো খেলছে। পিয়াল ভাই যদি এই ব্যাপারে বলেন। হ্যাঁ, বিশ্বনাথ এই সাফে দুর্দান্ত করেছে রাইট ব্যাক পজিশনে। আমাদের বিশ্বনাথ ঘোষ তিনি খুব ভালো করেছেন, আমরা গত ম্যাচেও দেখেছি। এবং মালদ্বীপ ম্যাচও আমরা তার থেকে একটি অ্যাসিস্ট কিন্তু মোসালিনকে, তিনি কিন্তু উপরেও চলে যান এবং তার লং থ্রু অনেকভাবেই টিমকে হেল্পফুলি তিনি কাজ করছেন। লাইক লং থ্রুতেও তিনি কার্যকরী ভূমিকা রাখেন। পাশাপাশি মালদ্বীপ ম্যাচে অ্যাসিস্ট করেছেন, মোসালিনকে একটি গোল করিয়েছেন। তারপরে ভুটান ম্যাচও দারুণ করেছেন। তো বিশ্বনাথ তার পজিশনে এভারেজ সাফে আমার কাছে মনে হচ্ছে খুব দারুণ করেছেন। হয়তোবা তাকে নিয়ে সমালোচনা আলোচনা থাকে বা হয়েছে, বাট তার এটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তিনি খুব ভালো করেছেন এন্ড এভারেজ সাফে তিনি ভালো করছেন, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা আপনার অ্যাপ্রিসিয়েট করা অবশ্যই উচিত। অনেকে কমেন্ট বক্সে ওবায়দুর রহমান নবাবকে মিস করছে, কিন্তু ওবায়দুর রহমান নবাব এবার সাফে নেই। পিয়াল ভাই কি মনে করেন যে রাকিবের পারফরমেন্সের কথা? রাকিব পরপর 2 ম্যাচে গোল করেছে। আমরা সবাই মোরসালিনকে নিয়ে কথা বলতেছি, তো রাকিবকে নিয়ে তেমন কথা হচ্ছে না, কিন্তু রাকিব কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। হ্যাঁ, রাকিবের পারফর্ম আপনি যদি দেখেন, রাকিব যে ভুটানের সাথে একক নৈপুণ্যে যে গোলটা করেছে সেটা কিন্তু জাস্ট অনবদ্য একটা গোল, 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে গিয়ে কিন্তু গোলকিপারকে ভিট করে গোলটা করেছে। রাকিব বাংলাদেশের এখন সবচেয়ে গতিশীল প্লেয়ারদের মধ্যে অন্যতম এন্ড তার ইম্প্যাক্ট আপনারা লক্ষ্য করেছেন। সেই মূলত আমাদের অ্যাটাকিং লাইন আপের ভরসা, তাকে দিয়েই আমাদের অ্যাটাক পরিচালিত হচ্ছে। তার ইনজুরি থেকে ফেরাটা বাংলাদেশের জন্য খুবই একটা সুখবর ছিল। কম্বোডিয়া ম্যাচ মিস করেছেন, দেন তিনি সাফে ব্যাক করেছেন টিমে। তো ওই জায়গা থেকে রাকিবের যে পারফর্ম, টানা 2 ম্যাচে তিনি গোল করেছেন, তো সেখান থেকে যদি বলি রাকিব কিন্তু তার বেস্ট দিয়ে গেছেন। তো রাকিব হচ্ছে এখন আমাদের অ্যাটাকিং লাইন আপ, আমাদের কোনো বক্স স্ট্রাইকার আমি এখন পর্যন্ত খুব একটা দেখিনি যারা কিনা অ্যাটাকে বাংলাদেশকে সহায়তা করবে। লাইক আমরা খেলছি, সুমন রাজা রয়েছেন দলে, রয়েছেন সজীব, রয়েছেন স্ট্রাইকিং পজিশনে। তো ওই পজিশনে খেলানো হচ্ছে না তাদের, যদিও কারণ অ্যাটাকিং লাইন আপ আমরা উইং দিয়ে চেষ্টা করছি রাকিব, ফাহিম, মোসালিন তাদেরকে ব্যবহার করে। তো রাকিব তিনি দুর্দান্ত, তাকে নিয়ে আমি বেশি কিছু বলবো না। তার গোল স্কোরিং যে এবিলিটি, এটাতে আর একটু কাজ করলে মনে হয় বাংলাদেশ আরো ভালো রেজাল্ট তার থেকে পাবে। বসুন্ধরা সোহেল রানাকে নিয়ে এখন একটা প্রশ্ন আছে মোহাম্মদ রাকিবুল আলমের। বসুন্ধরার সুয়েল রানার কি প্রয়োজনীয়তা আছে? প্রেসার মোমেন্টে ভুলভাল পাস করেন। হ্যাঁ, আমরা কিছু দেখেছি অগস্ট হলো পাস ফুটবল বাংলাদেশ মাঝে মধ্যেই খেলে থাকে, বিগত ম্যাচেও দেখেছি তেমনই। বসুন্ধরার সুয়েল রানার কথা যদি বলি, তিনি মালদ্বীপ ম্যাচে কিছুটা ইম্প্যাক্ট রেখেছেন দলের অবদানে, জলে মাঝ মাঠে বল দখল করে। তো মিস পাস হয়, যেটা ফুটবলে স্বাভাবিক, ভুল করাটাই স্বাভাবিক, ভুল হবে, বাট সেটা শুধরে নিতে হবে। বাংলাদেশ এখন আসলে প্লেয়ারদেরকে আমাদের যথাসম্ভব উচিত সমর্থন দিয়ে যাওয়া,
হয়তোবা আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু তাদের এই যে ভুল পাসিং বা ভুল যে বল বাড়িয়ে দেওয়া, সেটি আরো কমিয়ে আনতে হবে। কারণ বড় দলের সাথে আপনি এই ধরনের মিস্টেক করলে কিন্তু আমরা দেখি গোল হজম করতে হয়। আমরা ব্যাক পাস খেলি মাঝে মধ্যে, প্রতিপক্ষকে পাস দিয়ে আমরা ওদেরকে অ্যাটাকিং এ পাঠিয়ে দিই। তো ওই মিস পাস বা ভুল পাস গুলো এগুলো যদি না শুধরায়, তাহলে কিন্তু দলের জন্য এটা একটা বিপজ্জনক হতেই পারে যে কোনো মুহূর্তে। আমরা দেখেছি গত সাফও একটা ব্যাক পাস হয়েছিল, যেটা থেকে গোল হজম করতে হয়েছে। পরবর্তীতে রাজিকু লাল কার্ডও দেখেছে ওই ম্যাচে। এবারও সাফও একটা ফার্স্টে লেবাননের সাথে সম্ভবত ব্যাক পাস থেকেই গোল হজম করতে হয়েছে। তো ওই ক্ষেত্রে এগুলা ম্যাটার করে। So আমরা এগুলা শুধরাতে হবে প্লেয়াররা এখন। আমি মনে করি এই মুহূর্তে প্লেয়ারদেরকে নিয়ে আর বর্তমানে তাদেরকে সমালোচনার মুখোমুখি করার প্রয়োজনীয়তা দেখছি না। তারা যতটুকু ভুল করছেন, আশা করছি সেই ভুলগুলো কমিয়ে আনবেন এবং শুধরে নিয়েই কিন্তু বাংলাদেশকে সফলতার দিকে নিয়ে যাবেন। ভাই কমেন্ট বক্সে এলিটাকে অনেকে মিস করছে। তো এলিটা যে দলে নেই, এটার প্রভাব দলে কিরকম পড়ছে এটা নিয়ে যদি বলতেন। অ্যাকচুয়ালি এলিটাকে দলে নেওয়া না নেওয়ার বিষয়টা সম্পূর্ণ কোচের উপর নির্ভরশীল। এন্ড বাংলাদেশের কোচ যিনি রয়েছেন হ্যাবিয়ার কেবরার, এবারে লিগের মোস্ট অফ দ্য ম্যাচ কিন্তু তিনি মাঠে গিয়ে পর্যবেক্ষণ করেছেন, যথাসম্ভব চেষ্টা করেছেন প্লেয়ারদেরকে মাঠে গিয়ে তাদের পারফরমেন্স দেখার জন্য। আর এলিটার যে ফিটনেস লেভেল বা তার বয়স, অবশ্যই এলিটা স্কোরিং এবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। যেখানে অবশ্যই দলের আমরাও মিস করছি, কারণ তার আমাদের একটা বক্স স্ট্রাইকার কিন্তু খুব ভীষণ প্রয়োজন, যেটা আমাদের নেই। বাট তার প্ল্যান, কোচের যে প্ল্যান বা যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনায় হয়তো বা এলিটা কিংসলে নেই, যার কারণে তাকে দলে রাখেননি কোচ। বাট এলিটা থাকাটা বাংলাদেশের জন্য আই থিঙ্ক বেটার ছিল। আপনি সজীবকে নিয়েছেন, সুমন রাজা রয়েছে, তো ওই জায়গায় আই থিঙ্ক সজীব বা একজন পরবর্তীতে তিনি এলিটাকে রাখতেই পারতেন। এলিটা অ্যাজ এ বক্স স্ট্রাইকার কিন্তু পারফেক্ট ছিল বাংলাদেশের জন্য। তিনি বল পেলে হয়তো বা আমি আমি কুমিল্লাতে অনেক ম্যাচ এলিটার দেখেছি, যেটা আবাহনীর হোম হিসেবে শহীদ দীরেন্দ্রনাথ দত্ত রয়েছে। তো সেখান থেকে এলিটার খেলা দেখেছি খুব কাছ থেকে। তো এলিটার যে স্কোরিং অ্যাবিলিটি, এখানে কোনো সন্দেহ নেই। এলিটা বাংলাদেশকে যে সার্ভিসটা দিতে পারতো, অবশ্যই আই থিঙ্ক বেটার। বাংলাদেশের যে বর্তমান স্কোয়াড স্ট্রাইকার পজিশন রয়েছে তাদের থেকে অবশ্যই বেটার পারফর্ম এলিটা দিতে পারতো। বাট কোচের পরিকল্পনায় তিনি নেই, সেটা আমরা দেখেছি। সো এখানে আর মতবাদ দিয়ে কোনো লাভও নেই। পিয়াল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। ক্রিকেটে যদি সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ হয়, নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলে সাইলেন্ট কিলার আবাহনীর সোহেল রানা। উনি কিন্তু অনেক ভালো করতেছে মাঝ মাঠে, তাকে নিয়ে গণমাধ্যমের কোনো কথা নেই, কি ওর কোনো কথা নেই, আমাদের ইভেন আমাদের লাইভেও কোনো কথা হচ্ছে না। হ্যাঁ, সোহেল অ্যাকচুয়ালি আমি মনে করি বাংলাদেশের মিডফিল্ডে এখন বর্ষার নাম হচ্ছে সোহেল রানা, আবাহনী সোহেল রানা। তিনি গত মৌসুমে চিটাগং আবাহনী থেকে দুর্দান্ত পারফর্ম করেছে, এবারও লিগে খুব ভালো করছেন। সেই থেকে জাতীয় দলের এখন নিয়মিত মুখ, এবং হয়তোবা আলোচনায় নেই তিনি কোথাও মিডিয়াতে। বাট বিষয়টা হচ্ছে তার যে ব্লগ, তিনি কিন্তু ডিফেন্সিভ মিডে দারুণ ভূমিকা রাখছেন। সোহেলের ব্লগ গুলো যদি দেখো তুমি, লাস্ট ম্যাচ গুলি সোহেল কিন্তু দারুণ করছে। সোহেলের লং বল সাপ্লাই কিন্তু খুব ভালো হয়। সো ওই জায়গা থেকে সোহেল দারুণ করছে, এবং কোচের যে পরিকল্পনা মিডে বা ডিফেন্সিভ মিডে সোহেলকে রাখছেন কোচ, সেটা থেকে কিন্তু বোঝা যায় যে সোহেল দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। এবং গত ম্যাচেও কিন্তু আমরা দেখেছি ফার্স্ট হাফের পরেই সোহেলকে কোচ তুলে নিয়েছেন 3-1 গোলে এগিয়ে থাকার পরে, কারণ পরবর্তী ম্যাচে সোহেলকে তার ফিট লাগবে। সো ওই জায়গা থেকে যদি বলি, এই মুহূর্তে জাতীয় দলের মেইন মিডফিল্ড, ডিফেন্সিভ মিড বলো বা মিডফিল্ডে বলো, সোহেল রানা কিন্তু দলের অন্যতম একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। তার পারফর্মও কিন্তু খুব অসাধারণ। তো আশা করছি সোহেল আরো ভালো করবে। হয়তোবা খুব একটা আলোচনায় নেই, কারণ বাংলাদেশ সচরাচর স্বাভাবিকভাবে মানুষ যারা গোল করে তাদের নিয়েই মানুষ কথা বলে, যারা গোলে নাম লেখায় তাদেরকেই বেশিরভাগ আমরা কথা বলি। বাট বিষয়টা হচ্ছে দল অ্যাজ এ টিম গেম, ফুটবল হচ্ছে অ্যাজ এ টিম গেম, সকলেরই ভূমিকা রয়েছে। যারা মাঠে খেলে 11 জন সবাই, বা তার বাইরে যারা সাইড বেঞ্চ বলো, প্রত্যেকটা মানুষের কিন্তু খুব ভূমিকা রয়েছে। একটা দলের অবদানে সবার অনেক ভূমিকা রয়েছে। তো ওই ক্ষেত্রে সোহেল রানাও দারুণ করছে ডিফেন্সিভ মিডে, তার পারফর্ম খুব অসাধারণ হচ্ছে। আশা করছি যে সে তার ধারাবাহিকতা বজায় রাখবে। মোহাম্মদ হৃদয়কে নিয়ে কিছু বলতে বলছেন মোহাম্মদ রাকিবুল আলম। তো হ্যাঁ, মোহাম্মদ হৃদয় আবাহনীতে আমি একটু দেখেছি আমি হৃদয় একটু খুব বলি। ভালো করেছে। হ্যাঁ ফাইন, হ্যাঁ ফাইন ভাই বলেন। হ্যাঁ, হৃদয় যে পজিশনে খেলছে, আমরা যে ডায়মন্ড শেপ ফরমেশনে খেলছি, সেটা ডায়মন্ডের নিচের অংশে। তো
নিচের অংশের পজিশনটা আসলে ডিস্ট্রয়ারের পজিশন, যেটা হৃদয় হৃদয় খুব ভালোভাবে পালন করছে। এবং আপনি দেখবেন যে হৃদয় অনেকগুলো বলই প্রতিপক্ষ থেকে কেড়ে নিচ্ছে, প্রতিপক্ষের পায়ের থেকে বল কেড়ে নিচ্ছে, এবং অনেকগুলো ভালো ভালো পাস দিচ্ছে। আপনি যদি দেখেন যে আহ, মালদ্বীপ, সরি, ইয়ের সাথে, লেবাননের সাথে ফাহিম যে এটা পেয়েছিল, চান্সটা পেয়েছিল, বলটা সেটাও কিন্তু হৃদয় কেড়ে নিয়েছিল। হৃদয় কেড়ে নিয়ে না না, এটা মোসাইম সোহেল ব্লক করছিল, সোহেল সোহেল ব্লক। ব্লক করার পরে হৃদয় পেয়েছিল। তো হৃদয় এমনিও গত ম্যাচেও আপনি যদি দেখেন অনেকগুলো বল ব্লক করেছে। তো হৃদয়ের পারফরমেন্স খুবই ভালো এদিক দিয়ে। পিয়াল ভাই যদি বলেন এবার হৃদয়কে নিয়ে। হ্যাঁ, হৃদয়ের এটা আপনি যেটা বলেছেন, হৃদয় যে বলটা সাপ্লাই করেছিল মুসালিমকে, সেটা অসাধারণ ছিল, সরি ফাইমকে, সেটা অসাধারণ ছিল। সোহেল এবং হৃদয় কিন্তু খুব ভালো ব্লক করছে। তার যে আমাদের যে বর্তমান ফরমেশন দলের ডায়মন্ড শেপে কোচ খেলাচ্ছেন, সেই ফরমেশনে তার কাজই হচ্ছে প্রতিপক্ষের অ্যাটাকিং লাইন আপ থেকে বল কেড়ে নেওয়া বা বল দখল করে নেওয়া। ওই কাজটা কিন্তু সে খুব পারদর্শিতার সাথেই করছে, এবং লিগও আমি দেখেছি আবনীতে সেম কাজটা সে খুব ভালো করতো। সেই খেলা দেখেই কিন্তু কোচ তাকে দলে রেখেছেন, এবং তার ফল আমরা দেখছি জাতীয় দলে। তো হৃদয় অসাধারণ খেলছে, আশা করছি তিনি আরো ভালো করবেন। আহ, এই আচ্ছা, ফাইন আর ভাই, কোন আই থিঙ্ক আমাদের কমেন্ট দেখতে পাচ্ছেন? আমি এটা লাস্ট প্রেডিকশন না, মানে হুম, বলতে চাই যে বাংলাদেশে আজকের ম্যাচটা জিতা অনেক কঠিন, কিন্তু আহ, হুম, বাংলাদেশ যে আজকে খুব কম চান্স পাবে এসব বড় দলগুলোর সাথে খেলা পড়লে। যেটা হয় যে বাংলাদেশের মতো দল খুব কম চান্স পায়। তো ওই চান্স গুলো আসলে কাজে লাগাতে হবে। লেবাননের বিরুদ্ধে যেমন ফাহিম চান্স পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারে। ওইটা যদি গোল হয়ে যেত তাহলে ম্যাচের ফলাফল হয়তো ভিন্ন হইতে পারত। তো আজকের ম্যাচটাও সেমই হবে, বাংলাদেশ হয়তো এক দুইটা চান্স পাবে, কিন্তু এক দুইটা চান্স থেকে যদি আমরা একটা গোল করতে পারি তাহলে আজকের ম্যাচে ফলাফল আমাদের পক্ষে যাওয়া সম্ভব। তো 70% গোলের চান্সের গোলে কনভার্ট করতে হবে ভাই, ম্যাচ জিততে গেলে হ্যাঁ, অবশ্যই। খুব কম চান্স পাবো আমরা। এবং আমাদের ডিফেন্সকেও খুবই মনোযোগী হতে হবে। ধরেন কোনো ভুল করা চলবে না, কোনো মিস্টেক করা চলবে না। আমরা একদম জানবো আজকে একদম। লড়বো ঠিক আছে, কিন্তু কোনো মিস্টেক করা চলবে না। কোনো মিস্টেক যদি ফার্স্ট হয়ে যায়, ম্যাচে ফার্স্ট ম্যাচে ম্যাচ কিন্তু ড্রর দিকে যাচ্ছিল, ঠিক আছে, কিন্তু ওই যে তারিক একটা ভুল করে ফেললো, ওই জায়গায় কিন্তু আমরা হেরে গেছি। পরবর্তী গোল আমরা খাইতাম না যদি তারিক ওইটা, মানে ওই গোলটা না হইতো। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মিস্টেক প্লেয়াররা তো করতে চায় না, তো হয়ে যায় ভুলবশত, বাট এটা শুধরে নিতে হবে যদি। আচ্ছা, আমরা কিন্তু লাইভের শেষ প্রান্তে চলে এসেছি, অলমোস্ট 1 আওয়ার্স আমরা এখানে স্পেন্ড করছি। তো আমি একটু ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে বাংলাদেশে ফাইন বে কথার সাথে আমি একমত। আজকের ম্যাচে আমরা খুব কম সুযোগ পাবো, বাট যেটাই পাবো আমাদেরকে অবশ্যই সেটা গোলে কনভার্ট করতে হবে। অ্যাজ আমরা এটা মাস্ট উইন গেম, ফাইনালে যেতে হলে আপনাকে এই বাধা টপকাতে হবে, এন্ড গোলে এই আক্রমণগুলো আমরা যা পাবো সেগুলো কিন্তু গোলে আমাদের কনভার্ট করতেই হবে। এন্ড আমি বাংলাদেশ ফুটবল সমর্থকদের সকলকেই ধন্যবাদ জানাই, যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা সকলেই আশাবাদী বাংলাদেশ ভালো একটি ফলাফল বয়ে আনবে। তো সেই প্রত্যাশা আমাদের সবসময় থাকে। বাংলাদেশ ফুটবলে আবারও পুনর্জাগরণ করবে, আবারও আমরা ফুটবল উন্মোদনায় ফিরে আসবো সে আগের মতো। আহ, এই প্রত্যাশা আমাদের সবসময় আছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। দেশের ফুটবল নিয়ে আমরা আছি সবসময়, আমাদের সমর্থন বাংলাদেশ ফুটবল দলের জন্য সর্বদা নিয়োজিত। ফাইম ভাই, আপনার কি কোনো বার্তা রয়েছে পেজের ভিউয়ার যারা রয়েছে তাদের উদ্দেশ্যে? উম, আমি সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকে অনেক ফলোয়ার আমাদের লাইভটা ফলো করেছেন এবং আমাদের লাইভের সাথে ছিলেন। আমরা 1 ঘন্টা ধরে লাইভ করছি। তো সবাইকে ধন্যবাদ। আমরা যদি ভবিষ্যতে এরকম আরো লাইভ করা যায় কিনা আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনারা কি চান আমাদের থেকে সেটা আমাদের জানাবেন। এবং বাংলাদেশ ফুটবল লাইভের যে টিম সেটা সবসময় আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে আসছে। এবং অবশ্যই বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইবে, যেন বাংলাদেশ দল আজকে একটা ভালো ম্যাচ উপহার খেলে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জিতার চেয়ে বড় ব্যাপার বাংলা যেন ভালো খেলে। ভালো খেলাটা আমরা সবাই দেখতে চাই। কুয়েতের সাথে ম্যাচে, কুয়েতের মতো প্রতিপক্ষের সাথে জিতাটা খুবই টাফ, কিন্তু ভালো যদি খেলে বাংলাদেশ তাহলে সবাই আনন্দিত হবে। আচ্ছা, তাহলে আমরা
আজকের মতো বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে। আমরা অদূর ভবিষ্যতে যদি আবারও কোনো দিন এরকম লাইভ আয়োজন করি তাহলে আমরা আপনাদের সাথে নিয়েই থাকবো ইনশাল্লাহ। আপাতত সকলকে বিদায় জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা সবশেষ একটি মেসেজ, যেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ আজকে ম্যাচ জিতবে সেই প্রত্যাশা নিয়ে সকলকে বিদায় জানাচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।